সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, একজন সঙ্গীত শিল্পী, রাজনৈতিক সচেতন মানুষ, আসিফ আলতাফ। আসিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ের নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। আজ 17 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 খসড়াসহ 5টি মুক্তিযোদ্ধা তালিকা, আরও 55,000 আবেদন। খেলাপি ঋণের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর বড় অঙ্কের সুদ আয় আটকে আছে। 2010 পৌরসভা নির্বাচনের 1/3 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। 2011 রাজনৈতিক বিবেচনায় 61 জেলায় জেলা প্রশাসক নিয়োগ সংবিধান সম্মত নয়, বিশেষজ্ঞ মত। ঋণ পেতে কঠিন শর্ত IMF-এর। 2012 নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিএনপি বিরোধ, সমঝোতায় মধ্যস্থতাকারী ভারত। রাষ্ট্রীয় মালিকানাধীন 3 ব্যাংকে পর্ষদ নেই, ঋণ কার্যক্রম বন্ধ। বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ কাজে অযোগ্য কোম্পানি নিয়োগ দেওয়ার পায়তারা। সোনালী ব্যাংকের 2 শাখায় 25 কোটি টাকা লোপাট। 2013 এটিএম, প্লাস্টিক কার্ড ও মোবাইল ব্যাংকিং 40% জালিয়াতি হয় ব্যাংকের তথ্য প্রযুক্তি কর্মকর্তাদের মাধ্যমে। রাজনৈতিক সহিংসতায় ভোগ্যপণ্যের ব্যবসায় ধস নেমেছে। 2014 দেশ থেকে অর্থ পাচার বেড়েছে 200%। কাঁচামাল আমদানিতে অনিয়ম, বিপাকে ঢেউটিন শিল্প। 2015 হলফনামা বিশ্লেষণ, পৌরসভা নির্বাচনে মেয়র পদে 89 কোটিপতি প্রার্থী। কর্মক্ষেত্রে পোশাক শ্রমিকদের উপর নির্যাতন বন্ধে সবাই নীরব। পরিবেশ ছাড়পত্র নেই চট্টগ্রামের অধিকাংশ বহুতল ভবনের। 2016 এবারও আইন ছাড়াই নির্বাচন কমিশন। 2017 NRB ব্যাংকের কার্যক্রমে কালো ছায়া। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বেশি দামে দ্রুত LNG আমদানির উদ্যোগ সরকারের। উদ্যোক্তা তৈরি সুদবিহীন মূলধনের বেশিরভাগ টাকাই আত্মসাৎ করেছে প্রভাবশালীরা। বান্দরবানে পুলিশের উপর ছাত্রলীগের হামলা। 2018 যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেওয়া ফ্ল্যাট বরাদ্দে বেশিরভাগই যুদ্ধাহত নন, অনেকে আছে অমুক্তিযোদ্ধা। অব্যবস্থাপনা ও বাস্তবায়ন জটিলতায় হাইটেক পার্ক। 2019 রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম। 94 লাখ টাকার গাড়ি পাবেন সরকারের শীর্ষ কর্মচারীরা। ফ্যান কারখানায় আগুন, নিয়ম অনুমোদনের ধার ধারেনি কারখানার মালিক। 2020 এক দশকেও সুরাহা হয়নি বাংলাদেশ ও ভারতের মধ্যে ঋণের শর্ত। নীলফামারীর চিলাহাটির সঙ্গে ভারতের হলদিবাড়ির রেল যোগাযোগ চালু হচ্ছে 55 বছর পর। 2021 খেলাপি ঋণ আদায়ে অদক্ষ অমনোযোগী ব্যাংক। মাধ্যমিকের 7 কোটি বই এখনও ছাপা শেষ হয়নি। 2022 ঋণ সংক্রান্ত মামলায় 12 কৃষককে গ্রেফতারের ঘটনায় ব্যাংকের ভুল পায়নি তদন্ত কমিটি। মেহেরপুরে অনলাইন জুয়ার বড় চক্র, জড়িত ছাত্রলীগের 2 নেতা ও তাদের 4 কর্মী। 2023 90% লোককে ভোট কেন্দ্রে হাজির করে নৌকায় ভোট দিতে হবে, রাজবাড়ীতে আওয়ামী লীগ প্রার্থী। 2022-2023 অর্থবছর সরকারের ঋণ পরিশোধে ব্যয় ছিল $23 বিলিয়ন বেশি। 33 বছরে উৎপাদনমুখী হতে পারেনি লালমনিরহাট বিসিক। ভয়ঙ্কর মাদক আইস সহ গ্রেফতারের পরও আসামি খালাস। অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, 2022-23 অর্থ বছর সরকারের ঋণ পরিশোধের ব্যয় ছিল $23 বিলিয়ন বেশি।
কী কারণে গত অর্থ বছরে এত বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে? এখন তো কম ঋণ শোধ করছি না। দুই সরকারের মধ্যে তফাৎ কোথায় আসলে? দুই সরকারের মধ্যে তো অনেক তফাৎ। একটা হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে, আরেকটা হলো যে সরকার 2009 সালে তেলেসমাতি কাণ্ডের মাধ্যমে ক্ষমতায় এসে ক্রমান্বয়ে তারা স্বৈরাচারী থেকে ফ্যাসিবাদের সৃষ্টি করেছিল, যারা একটা ফ্যাসিবাদ সরকার। ফ্যাসিবাদের সেই সরকার তারা নিয়মের কথা বললেও তারা নিয়ম মানে নাই, আইনের কথা বললেও আইনকে তোয়াক্কা করে নাই। তারা রাষ্ট্রের শুধু অর্থ বিভাগ নয়, সকল বিভাগকে তাদের ইচ্ছা মতো ব্যবহার করেছে। বিগত এই ফ্যাসিবাদী সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পে বিদেশ থেকে ঋণ গ্রহণ করেছে, কিন্তু তার প্রকৃত তথ্য কখনোই জনগণের সামনে তারা তুলে ধরে নাই। তাদের ঋণ গ্রহণের বিষয়টাও আমাদের কাছে স্পষ্ট নয়, ঋণ পরিশোধের বিষয়টাও আমাদের কাছে স্পষ্ট নয়। তবে আমরা আশা করি, না, কিন্তু নাগরিক হিসেবে তো এটি আমরা জানবার অধিকার রাখি। আমাদের জানার অবশ্যই অধিকার ছিল, কিন্তু আমরা তো সেই গত 15টি বৎসর আমাদের সকল অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমাদের মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম। আমরা আমাদের দেশের অর্থ কিভাবে ব্যয় হচ্ছে সেটা জানা থেকেও আমরা বঞ্চিত ছিলাম। মাত্র 3.5 মাস 4 মাস হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। এরই মধ্যে আমরা আসলে এখনো ওই পুরনো ঋণই শোধ করতে হচ্ছে। নতুন সরকারের তো ঋণ এখনো পর্যন্ত শোধ করা শুরু হয়নি। সেক্ষেত্রে ঋণ শোধের পরিমাণ কমে আসছে, এটার কারণটা কি? তখন কি ঋণ শোধের নামেও লুটপাট হয়েছে? তো অবশ্যই লুটপাট হয়েছে, কারণ প্রকৃত ঋণের তথ্য তো আমাদের কাছে নাই। আচ্ছা আচ্ছা। যেহেতু ঋণের তথ্যটা জাতি জানে না যে কোন কোন খাত থেকে তারা ঋণ নিয়েছে, কোন কোন খাতে তারা পরিশোধ করতেছে, এবং আমাদের ধারণা এবং বিশ্বাস যে তারা এই ঋণ পরিশোধের নামেও প্রচুর অর্থ আত্মসাৎ করেছে। তার মানে যাদের কাছ থেকে ঋণ নিয়েছে নামে বেনামে বা ভুল উন্নয়নের ফিরিস্তি দিয়ে, সেগুলোর মধ্যেও কি কোনো ধরনের ঘাপলা ছিল? অবশ্যই ঘাপলা আছে, অবশ্যই সকল কর্মকাণ্ড বা সকল উন্নয়ন প্রকল্পগুলো সঠিক ছিল না। তারা অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রকল্প নিয়েছে, যে প্রকল্পগুলো শুধু কাগজে কলমেই ছিল। তারা ঋণ গ্রহণ করেছে, রাষ্ট্রের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে, কিন্তু ঋণের টাকাটা তারা যে কোনোভাবে তারা হাতিয়ে নিয়েছে। এই প্রকল্পগুলোর দায়ভার আজকে এই জাতিকে গ্রহণ করতে হচ্ছে। কিন্তু এখন যেহেতু এই সরকার আর এই তার মাধ্যমে কেউ আর এই জালিয়াতি করতে পারতেছে না, অর্থ তছরূপ করতে পারতেছে না, সেই জন্য ঋণ পরিশোধের পরিমাণটাও কমে আসছে। এই কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তারাও তো এক ধরনের অন্যায় করেছে। এক ধরনের রাষ্ট্রের তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া উচিত কিনা? অবশ্যই নেওয়া উচিত। তারা তো স্পষ্টই রাষ্ট্রের সম্পদ আপনি যে কথা বললেন যে বড় বড় প্রকল্প নিয়েছে, নামে বেনামে প্রকল্প নিয়েছে, এই প্রকল্প সংশ্লিষ্ট যারা কর্মকর্তা, রাষ্ট্রীয় কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মচারী ছিলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা বা নেওয়া উচিত কিনা? অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, নেওয়ার সুযোগ আছে। কারণ তিনি যে লুটপাটটা করেছেন, তার হাত দিয়ে যে লুটপাটটা হয়েছে, তিনি তো জ্ঞাতসারে করেছেন। তাহলে জ্ঞাতসারে তিনি যদি কাউকে এই রাষ্ট্রের অর্থ চুরি করতে সহায়তা করে থাকেন, তাহলে তিনিও সেটার একজন চোরের ভাগীদার। অতএব তারও বিচার হইতে হবে, এবং যারা এই কাজটা করেছেন, যারা এই অর্থগুলো তছরূপ করেছেন, অবশ্যই তাদের বিচার করতে। কোন আইনের বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা হলো অ্যান্টি করাপশন ল আছে আমাদের দেশে, যে দুর্নীতি দমন আইন আছে, দুর্নীতি দমন আইনে তাদের বিচার হবে। আমাদের দেশে রাজস্ব আইন আছে, সেই আইনে তার বিচার হবে। কিন্তু সেক্ষেত্রে দুদক আইনের কোনো দুর্বলতা আপনি দেখেন কিনা? যে যারা লুটপাট করেছে, যারা এই দুর্নীতি করলো, যারা এই রাষ্ট্রের সম্পদ যারা পাচার করলো, যারা এই রাষ্ট্রকে আজকে এক ঝুঁকির মধ্যে ফেলে দিল, তাদেরকে বিচার করার জন্য পর্যাপ্ত আইন বাংলাদেশে আছে, এবং সেই আইনে বিচার হতে পারে। আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন যেটা আছে, সেটা আমি বলবো যে একেবারে অপর্যাপ্ত তা না। তবে এইখানে এই ফ্যাসিবাদী সরকার কতগুলা ধারাকে তারা সংশোধন করেছিল, এবং এই ধারাগুলো সংশোধন করে তারা এই দুর্নীতি দমন আইনকেও তাদের একটা প্রকটস্থ আইন করেছিল। এই 15 বছর ফ্যাসিবাদী সরকার এই আইনের ধারাকে সংশোধন করে একটা বিধান তারা সংযুক্ত করে দিয়েছে। সেখানে হলো যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি মামলা করতে হয়, তাহলে প্রধানমন্ত্রী দপ্তরের অনুমোদন লাগবে।
যখনই প্রধানমন্ত্রী দপ্তরের অনুমোদন লাগবে তখনই আর দুর্নীতি দমন কমিশন স্বাধীন থাকলো না, তারা স্বাধীনভাবে আর কাজ করতে পারেনি। কারণ দুর্নীতি দমন কমিশন কার বিরুদ্ধে তদন্ত করবে, কাকে আইনের আওতায় আনবে? যারা রাষ্ট্রীয় কর্মচারী, সাধারণ মানুষ তো আর দুর্নীতি দমন আইনের আওতায় আনা যাবে না। আসবে যারা সরকারি কর্মচারী, এবং সরকারি কর্মচারীদের পাশাপাশি এই কর্মকাণ্ডের সাথে যদি কোনো বেসরকারি লোক জড়িত থাকে তারাও এই আইনের আওতায় আসবে। কিন্তু মূল উদ্দেশ্যটা হলো সরকারি কর্মচারীদেরকে তাদের দুর্নীতির কাজের জন্য বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, যাতে বাংলাদেশে দুর্নীতিটা কম হয়। এই জায়গাটুকু সংশোধন জরুরি, তাই তো? অবশ্যই এটা সংশোধন করতে হবে। আরো কতগুলো বিষয় আছে যে এই দুর্নীতি দমন কমিশনকে আরো কতগুলো ক্ষমতা দিতে হবে। যেমন দুর্নীতি দমন কমিশনের কমিশনার থেকে নিয়ে প্রতিটা সদস্য তাদেরকে নিয়োগের জন্য একটা নীতিমালা তৈরি করতে হবে। আপনার কাছ থেকে শুনবো আসিফ আলতাফ, মেহেরপুরে অনলাইন জুয়ার বড় চক্র, জড়িত ছাত্রলীগ। অনলাইন জুয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণে আমাদের আইন এবং প্রশাসনের কার্যকারিতা কেমন? এই জুয়া কাণ্ড তো আজকের না, এটা শুরুই করেছিল শেখ হাসিনা নিজেই, যেটার হোতা ছিল আপনার সম্রাট ঢাকার এবং বিভিন্ন জায়গায় ক্যাসিনোগুলোর ওপেন ক্যাসিনো, এবং সেই ক্যাসিনোগুলোর মালিকেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল হঠাৎ করে, এবং সেইটার একটা অংশ শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এই টাকাগুলো পাচার করে ফেললো। বেগম পাড়াটার উৎপত্তিও এর একটা অংশ থেকে, এবং সেটার কোনো বিচার হলো না এন্ড অফ দ্য ডেতে। এবং সেই পালিয়ে যাওয়া ক্রিমিনালগুলো এখনকার, তারা কিন্তু তাদেরকে আমরা ধরা ছোঁয়ার বাইরেই রাখতে হলো। এইরকম একটা ক্যাসিনো খুলতে গেলে আপনি চিন্তা করেন প্রথম ব্যাপারটা কি দরকার হয়? প্রথম দরকার হয় তাদের উৎপত্তিটা, তাদের শুরুটা কি করেছিল। একটা ক্রিমিনাল বাবা মার সংসারেই একটা ক্রিমিনাল ম্যাক্সিমাম ক্ষেত্রেই জন্মায়। হ্যাঁ, অনেক ভালো লোকের ঘরেও খারাপ লোক জন্মায়, পরিবেশ ইম্পর্টেন্ট, কিন্তু পরিবেশ ইম্পর্টেন্ট। তারা দেখে এসছে যে দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে এখন টাকা কামানোর। তো জুয়ায় তারা কামাবে না, জুয়া তারা ক্যাসিনো তৈরি করবে, এটা তো কারা তৈরি করবে? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের পরিবেশটাই বা ওই পরিবারের মধ্যটাই একটা ক্রিমিনালিজম বা সাইকোলজি কাজ করে? একজন যদি চাঁদা উঠায়, আরেকজন হিসাব রক্ষকের কাজ করে, তার বোন, আপন বোন হিসাব রক্ষকের কাজ করে। আরেকজন যদি হিসাব রক্ষকের কাজ করে, আরেকজন লোক টিকেটের ব্যবস্থা করে, ব্রিজ থেকে, টোল থেকে, অন্যান্য জায়গা থেকে। আরেক লোক যদি টোলের ব্যবস্থা করে, আরেক লোক চিন্তা করে কি করে চাঁদাবাজি করা যাবে মার্কেট থেকে। তো এটা পুরোপুরি তাদের একটা সুন্দর একটা চক্র, একটা চক্র। এবং তারা দেশকে নিয়ে জীবনে ভাবেনি। দেশকে নিয়েই যদি ভাবতো, শত শত কোটি টাকা দিয়ে তারা এইসব মূর্তি বানিয়ে, মানে আজ থেকে আপনি 8-10 দিন আগে যখন সিরিয়ান গভর্নমেন্টটা পড়লো, আপনি সেই খুবই সামান্য ইস্যু, এটা সিরিয়ান মূর্তিগুলো দেখেন খুবই ঠুনকো, আর আমাদের এই ফ্যাসিস্টদের মূর্তিগুলো দেখেন, এগুলো টেনে টেনে নামাতে পারছে না শত শত মানুষগুলো। মানে কত টাকা খরচ করে যে এগুলো বানিয়েছে তারাই জানে। এই টাকা আসলে কার ছিল? এই টাকাটা আমাদের ছিল, নিতান্ত আমাদের টাকা। আমি তো বলি যে সকালবেলা উঠে যখন আপনি সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিচ্ছেন, আপনার মশাটা মরছে না, এইটাও তো সেই টাকার অংশ। আমি রাস্তাটা ক্লিন পাচ্ছি না, এটাও তো সেই টাকার অংশ। আপনার বিদ্যুৎ বিল যখন ভৌতিক হারে বেড়ে যায় এক একটা ঘরের, গাড়ির টাকা যখন জমা দিতে যাচ্ছেন কয়েক বছর দেখি যে ডাবল হয়ে যাচ্ছে। তো এইগুলো কি চুরি না? এগুলো তো ডোমেস্টিক চুরি। ছাত্রলীগের মতো একটি ছাত্র সংগঠন যখন জুয়ায় জড়িত হয়, সেক্ষেত্রে ছাত্র রাজনীতি কি এক ধরনের হুমকিতে পড়ে যায় কিনা? বা সাধারণ শিক্ষার্থী যারা ছাত্র রাজনীতিতে উৎসাহিত হবে সিনিয়রদের দেখে, তাদের মধ্যে এক জেনারেশনের মধ্যে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়? কথা বলতে তো অবশ্যই না। আমাদের সেন্স হওয়ার পর থেকে কোনোদিন ছাত্রলীগকে রাজনীতি অন্তত করতে দেখিনি। বিশ্বজিৎকে খুন করতে দেখেছি, চাঁদাবাজি করতে দেখেছি, হ্যাঁ, তারপরে ফ্যাসিস্টদের মদত দিতে দেখেছি, খুন খারাপি কিডন্যাপের সঙ্গে জুয়া ক্যাসিনো কাণ্ডে দেখেছি। কোনোদিন রাজনীতি তো করতে দেখিনি ছাত্রলীগকে। তাহলে কি তারা ছাত্রই ছিল না? কখনো তো দেখিনি। এই পুলিশ ছাড়া ছাত্রলীগ কোনোদিন রাস্তায় বেরোতে পেরেছে কিনা দেখেন তো। ছাত্রলীগের নামতে পুলিশ লাগলো কেন? ধিকৃত একটা সংগঠন। না, ছাত্রলীগকে কেন পুলিশ নির্ভর হতে হয়েছিল? কারণ তারা রাজনীতি করে না। রাজনীতি অনেক পবিত্র একটা ব্যাপার ভাইয়া। রাজনীতি করতে গেলে পুলিশ লাগে না, রাজনীতি করতে গেলে পাবলিক লাগে, জনগণ লাগে, ভালোবাসা লাগে, এবং সেটা তারা কোনোদিনই জোগাড় করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে সব দিক থেকে, কারণ তারা ইনভলভ জুয়া নিয়ে, তারা চাঁদাবাজি নিয়ে, খুন নিয়ে, কিডন্যাপিং নিয়ে। আমরা তো দেখেছি ছাত্রলীগের বেশ অনেক নেতারা সরকারের বড় বড় কর্মকর্তা হয়েছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন। তাহলে তারা যদি আসলে পড়াশোনাই না করে, গুন্ডাগিরি করে, তাহলে তারা এই চাকরিগুলো কি করে? তাদের হিস্ট্রি খতিয়ে রাখা প্রয়োজন।
উচ্চ পদগুলো হাতিয়ে নিল, তারা কি করে বড় বড় ব্যবসায়ী হলো, হুম, হুম। টাকার কুমির হলো এই ছাত্রলীগ থেকেই। এগুলোকে হাতানো মারাত্মকভাবে প্রয়োজন, এবং এই খেতাব দেখেই আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো এটা ক্রিমিনাল। আচ্ছা আচ্ছা। যে এই যে 2008-এর পর থেকে যে সব ছাত্রলীগ বেরিয়েছে, তারা ছাত্রলীগ নামধারী মানেই তারা ক্রিমিনাল। তারা কোনো ভালো কাজে একটি ছাত্রলীগ আপনি দেখাতে পারবেন না। মোহাম্মদ আলী ভাই, জি। ইসলাম রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, আবার উল্টো চিত্রও দেখা গেছে গত আমলে। এত বছর পরে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা চেনার আসলে উপায় কি? আমি বলবো যে এই তালিকাটা কখনোই সঠিকভাবে তৈরি হয় নাই। তালিকা তৈরি করার কাজে যারা ছিলেন, তারা ছিলেন এই ফেসিবাদী সরকারের আজ্ঞাবহ লোক। তারা যে তালিকাটা তৈরি করেছেন, সেই তালিকার ভিতরে দেখা গেল যে একজন মুক্তিযোদ্ধা, পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতা, তার নামটা সেখান থেকে কেটে দেওয়া হয়েছে। দেখা গেল একজন মুক্তিযোদ্ধা, হয়তোবা তিনি বাংলাদেশ জামাত ইসলামের সাথে জড়িত হয়ে গেছেন, তাকে বানিয়ে দেওয়া হলো রাজাকার। এবং এইভাবে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের ভাতা বন্ধ করে রাখা হয়েছে। এবং এদের ভাতাগুলা ছাড় করানোর জন্য আমরা হাইকোর্টে শত শত রিট দায়ের করেছেন। কিছু কিছু রিটে দেখা গেল যে হাইকোর্ট তাদেরকে এই বেতন যে ভাতাটা দেয় সরকার সম্মানীয়, সেটা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং কিছু কিছু দেখা গেল যে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও এই বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল অফিস আছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আছে বা যারা জড়িত আছে, তাদের জামুকার ইন্ধনে তারা এটা অ্যাপিলেট ডিভিশনে গিয়ে পর্যন্ত স্থগিত করেছেন, যেন একটা প্রকৃত মুক্তিযোদ্ধা তার ভাতাটা না পায়, তার সম্মানটুকু না পায়। অথচ তারা দেখেন প্রত্যেকে কিন্তু এখন শত্রুদ্ধ, জীবনের শেষ মুহূর্তে এসে তারা লজ্জিত হচ্ছেন। যে টাকাটা পাচ্ছেন, এই টাকাটা কিন্তু সম্মানীয়টা, এটা কিন্তু বিএনপির আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করে গঠিত হয়েছে। এই প্রবর্তনটা করা হয়েছিল যে মুক্তিযোদ্ধারা তারা মাসিক ভাতা পাবেন, এবং সেই ভাতার পরিমাণটা এখন বৃদ্ধি হয়েছে। এবং এটা কিন্তু এই শেষ বয়সে অনেকের জন্য প্রয়োজন। কিন্তু দুঃখজনক যে শুধু রাজনৈতিক বিবেচনায় অনেক বীর মুক্তিযোদ্ধাকে কলঙ্ক দেওয়া হয়েছে। এখন তাহলে আমরা এই মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বা রাজাকার, এই মানে যে নষ্ট তালিকার ভিতর থেকে আমরা কি করে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে বের করব? কারণ ইতিহাসের প্রয়োজনেই কিন্তু সঠিক তালিকা প্রয়োজন, এবং প্রজন্মের জন্যও কিন্তু এই মুক্তিযুদ্ধের সঠিক তালিকাটা প্রণয়ন অনেক জরুরি। এই ফ্যাসিবাদী সরকার মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রস্তুত করার জন্য নীতিমালা তৈরি করেছেন। সেই নীতিমালার ভিতরে মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধাকে, সেটার কোনো সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয় নাই। সেখানে বলা হয়েছে যে মুক্তি বার্তা এবং লাল বার্তা, এই দুই বার্তায় যাদের নাম ছিল তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। খুব দুঃখজনক ঘটনা। এবং বলা হয়েছে শুধু যারা ভারতে প্রশিক্ষণ নিয়েছেন তারাই মুক্তিযোদ্ধা। তাহলে বাংলাদেশে প্রশিক্ষণ নিয়ে কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, দেশের অভ্যন্তরে কি প্রশিক্ষণ হয় নাই, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং যে কাজটা এই কমিটির মাধ্যমে করা হয়েছে সেটা হলো যে বিগত বিএনপি সরকার আমলে মুক্তিযোদ্ধাদের একটা তালিকা প্রণয়ন করা হয়েছিল, এবং সেই তালিকা থেকে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি করেন, তাদেরকে এখান থেকে বাদ দেওয়ার জন্য এই নতুন আইন করে, নতুন নীতিমালা করে নতুন একটা তালিকা তৈরি করা হয়েছে। বের হওয়ার উপায় কি? বের হওয়ার উপায় হলো যে আমাদেরকে প্রথম মুক্তিযোদ্ধাকে সেই সংজ্ঞাটা নির্ধারণ করতে হবে, এবং এই সংজ্ঞাটা নির্ধারণ করে সেই সংজ্ঞার আলোকে যাচাই বাছাই করতে হবে। এবং সেটি দ্রুত সময়। এবং আমাদের কাছে এমনও ইনফরমেশন আছে, রাজাকার ছিলেন, পরবর্তীতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, এবং তারা মুক্তিযোদ্ধায় নাম লিখিয়েছেন এবং মুক্তিযোদ্ধার ভাতাও তারা গ্রহণ করে। আসিফ আলতাফ ভাই, ৭১ পরবর্তী প্রজন্ম, আসলে ৭১-এর এই যে সঠিক মুক্তিযুদ্ধের তালিকাটা প্রণয়ন তো এই প্রজন্মের জন্য জরুরি, কারণ এই প্রজন্মের কাছে দেশ, মুক্তিযুদ্ধ এগুলো সবই আবেগের বিষয়। হ্যাঁ, অবশ্যই। তো সেক্ষেত্রে এটি আসলে যে শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধটাকে এক ধরনের দলীয় হাতিয়ার বা ভোটের হাতিয়ার বানালো, এবং এখান থেকে আসলে এই প্রজন্মকে তো সঠিক বার্তা দিতে হবে। কি করণীয় আপনি মনে করেন? বারবারই বলবো, এটাকে কলুষিত করা হয়েছে নিতান্ত ব্যক্তিগত লাভের আশায়, এছাড়া তো কোনো কারণ নেই। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি এবং বহু পরে জন্মেছি, তারাও ইতিহাস জানি যে সেই সময়ে শেখ মুজিবুর রহমানের ছেলের বিয়ে কেমন ঘটা করে হয়েছিল, এটা বাংলাদেশ জানে। এবং সেই ৭৪-এর মন্বন্তর সম্পর্কে জানে না পৃথিবীর এমন কোনো দেশ
আপনি খুঁজে পাবেন, বাংলাদেশকে চিনলে সেই দুর্ভিক্ষের কথা তারা জানে। বিখ্যাত ডায়লগ আমার কম্বল গেল কই, এটা শেখ মানে মুজিবেরই এটা শেখ মুজিবেরই ডায়লগ। তো এইখানে কোনো আর কনফ্লিক্ট নেই। সেই সরকারও যে একটা পতিত ধিকৃত সরকার ছিল, সেই ব্যাপারেও আমাদের কোনো আর কনফ্লিক্ট নেই, ছিল না। এখন প্রকৃত মুক্তিযোদ্ধা বের করবেন, ওকে ইউ টেক টাইম, আপনাদের এখানে রিসার্চার আছে, আপনাদের এখানে তার মতন বিজ্ঞ মানুষেরা আছে, তাদেরকে বের করতে দিন। কিন্তু বের করতে গিয়ে আপনি যদি আরও 10টা দুর্নীতি বের করে ফেলেন, যে এটা বের করতে গিয়ে অমুককে বাদ দিতে হবে, তমুককে অ্যাড করতে হবে, তখন তো এটা হয়ে যাবে সেই শেখ হাসিনার বিআইয়ের মতো অবস্থা। আরেকটি শিরোনাম আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে বান্দরবনে পুলিশের উপর ছাত্রলীগের হামলা। বর্তমানে প্রশাসনের নিরাপত্তা সংকটের পিছনে অতীতের এই ধরনের ঘটনাগুলো কি কোনো প্রভাব ফেলছে কিনা, নাকি প্রশাসন একতরফা জুলাই আন্দোলনকে দায়ী করছে? আমি বলবো যে প্রশাসনকে কলুষিত করার পেছনে একমাত্র আওয়ামী লীগ দায়ী। বাংলাদেশে যতগুলো দল এসছে ক্ষমতায়, কেউ প্রশাসনকে এরকমভাবে কলুষিত করতে পারেনি। এবং শেষ পর্যায়ে বলবো যে প্রশাসনের দোষ না থাকা সত্ত্বেও তারা ভীত হয়ে পড়েছিল যে এই আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে যাবে, এদের মধ্যে একটা অংশ যারা কিনা পুলিশ লীগ বলেন বা প্রশাসন লীগ বলেন, তাদেরকে দোষারোপ করছে, এবং তারা ভয়েতে ছিল। এবং আমরা তো দেখেছি অনেক ওসি আওয়ামী লীগের পক্ষে নৌকায় ভোট চেয়েছেন, ক্যাম্পেইন করেছেন। স্টেজে দাঁড়িয়ে আমার অঞ্চলের ডিসি সাহেব স্টেজে দাঁড়িয়ে বলতেন জয় বাংলা, এবং তিনি বলতেন যে এটা কোনো পলিটিক্যাল স্লোগান না, এটা হচ্ছে তার রাষ্ট্রীয় স্লোগান। তো রাষ্ট্রীয় স্লোগান এটা কে বানিয়েছে শেখ হাসিনা, এবং তারা তার তাবেদার হিসাবে এই স্লোগান তারা দিত স্টেজে দাঁড়িয়ে, এবং সেই সমস্ত স্টেজে দাঁড়িয়ে আমাদের সেটা হজম করতে হতো। হজম না করলে তো আবার সেই নিপীড়ন। তো এটা ছিল সেই বাংলাদেশ। আজকে ছাত্রলীগের এই অবস্থা, 2-3টা ছাত্রলীগ মিলে টিলে কি চুরি বাটপারি করতে গেছে, এটা আমার কাছে খুব একটা বড় নিউজ বলে মনে করি না ভাইয়া। এদেরকে গণপিটুনির হাত থেকে তারা, যেই সরকার বাঁচিয়েছে আজকের সরকার, আমি বলবো তাদেরও ভুল ছিল যে এদেরকে যে গণপিটুনির হাত থেকে বাঁচিয়েছে, এরা সেটা ডিজার্ভ করে না। এদের আরো কিছু শাস্তি হওয়া প্রয়োজন ছিল। কিন্তু মব তো আপনি সাপোর্ট করেন না নিশ্চয়ই? আমি অবশ্যই সাপোর্ট করি না মব, কিন্তু তারপরে প্রকৃতি তো আপনাকে ছেড়ে দিবে না। আপনি প্রকৃতির প্রতিশোধ সাপোর্ট করেন না, কিন্তু অবিশ্বাস কি করতে পারেন? কিন্তু পরিবর্তিত পরিস্থিতি, যে বাংলাদেশের যে নতুন পরিবেশ, যে নতুন সময়, সেই নতুন সময় তো নিশ্চয়ই আমরা প্রত্যেকটি মানুষের মানবাধিকার অবশ্যই আমরা সুনিশ্চিত করতে চাই, কিন্তু তখন সেই আমরা তো সুনিশ্চিত করার আগে এই বিপ্লব ঘটেছে। আমি বিপ্লব সময়কার ঘটনা বলছি। এই বিপ্লবটাও আমি বলবো যে যতটা সহিংসতাপূর্ণ হওয়ার কথা ছিল, ততটা সহিংসতাপূর্ণ ছিল না। আপনি ওবায়দুল্লাহ হক কাদেরের কথা মনে আছে? তিনি যখন বলতেন যে আমাদের সরকার যখন চলে যাবে 3 লক্ষ লোক মরে যাবে, বলতো কাকের মতো কণ্ঠস্বর দিয়ে। 3 লক্ষ লোক ওদের মরেছে। মোহাম্মদ আলী ভাই, আমরা দেখেছি প্রশাসনে এক অস্থিরতার মধ্য দিয়েই চলছে। সেক্ষেত্রে বর্তমান সরকারকে আসলে কি করা উচিত, কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি কি মনে করেন? আমি মনে করি যে বর্তমান সরকারকে জনগণের চাহিদাটা প্রথম বোঝা উচিত, জনগণ কি চায়। দ্বিতীয়ত হলো যে প্রশাসনের ভিতরে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে। এই গত 15 বছর এই ফ্যাসিবাদের সরকারের অধীনে যারা প্রশাসনে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তাদেরকে আমরা সবাইকে তো আর এই সরকার বাদ দিতে পারে নাই, তাদের সবাইকে সরকারের শীর্ষ পর্যায় থেকে সরিয়ে দিতে পারে নাই। অতএব তারা কিন্তু ঘাপটি মেরে আছে, শুধু ঘাপটি মেরে নেয়, এখন তারা কিছু কিছু কর্মকাণ্ডও করছে যার মাধ্যমে এই সরকার বিব্রতকর অবস্থায় পড়ে। সেই জন্য আমার সাজেশন হলো যে প্রথম এই প্রশাসনের ভিতরে যারা আছে তাদেরকে জবাবদিহিতা আনতে হবে, স্বচ্ছতার ভিতরে আনতে হবে। দ্বিতীয়ত হলো যে জনগণ যেটা চায়, জনগণের সেই চাহিদা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। জনগণ চায় 3 বেলা 3 মুঠো ভাত পেট ভরে খেতে, সেটার ব্যবস্থা করতে হবে, শান্তিতে ঘুমাতে চায়। আর জনগণ আরেকটা জিনিস চায়, সেটা হলো দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আসিফ আলতাফ ভাই, এই সরকারের প্রতি আপনার প্রত্যাশা বা পরামর্শ কি, এবং এটির উত্তরের পরে আপনার গান দিয়ে আসলে ছোট্ট। আমি আগে গানটার কথা বলি। গানটা তৈরি করেছিলাম 5 বছর আগে, ফ্যাসিবাদী পাগলা ঘোড়া। গানটা শেষ অন্তরাটা গাইব। আর তার আগে বলি যে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি। গত 16 বছরে একটা আর্টিস্ট বের হয়নি বাংলাদেশে। আপনি দেখেন যে ব্যাঙের বাচ্চার মতো ডিগবাজি দেয়, কি খান আরেকটা কোন নায়িকা, এফডিসির মধ্যে ঝগড়াঝাটি করে টোরে, অমুক মলম তমুক আলম, এরা করে করে এক একটা
প্রতিষ্ঠানকে কলুষিত করেছে। আজকে এফডিসির মধ্যে আপনি গিয়ে দেখবেন যে ওইখানে মার্কেট হচ্ছে, মানে শিল্প চর্চা তো বাদই, ওটা তারা ভারতের উপরে ছেড়ে দিয়েছে, ওইটা তারা করবে, আর আমরা এইখান থেকে এই সব ক্লাউনদেরকে তৈরি করব। তো আমি এই সরকারের প্রতি আমার আহ্বান রইবে, আমাদের নিজস্ব জাতি সত্তা আছে, আমাদের নিজস্ব কালচার আছে, আমরা সেই দিক থেকে আমাদের শিল্পকে আমরা জাগিয়ে নিতে চাই, এবং বঞ্চিত সমস্ত আর্টিস্টরা এই প্রতিষ্ঠানে সুযোগ পাবে, সেটাই আমার কামনা। শেষ অন্তরটা বলছি গানের, তার গানের নাম ফ্যাসিবাদী পাগলা ঘোড়া। কালো টাকার আছে পাহাড়, কালো টাকার আছে পাহাড়, গানটা উদ্দেশ্য শেখ হাসিনাকে। সন্দেহ মনে তোমার, কখন কে লুটে নেবে সোনার মুকুট সংকটেতে, হারানোর ভয় নেই আমার, সঞ্চয় ভালোবাসার, মাস্তানি আদত তোমার, সংগ্রামী মনটা আমার, থুথুমারি 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 থুথুমারি, ক্ষমতা লোভী জবরদখল আদর্শকে। তুমি নাকি পাগলা ঘোড়া, মাথার তারটা ছেঁড়া, আমিও সুস্থ নই যে বকে যাওয়া এক বেয়াড়া, ভালোবাসা বুকে আছে কিন্তু আমার ঘাড়টা তেরা, তুমি নাকি পাগলা ঘোড়া, তুমি নাকি পাগলা ঘোড়া। ধন্যবাদ আসিফ আলতাফ, ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।